আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা। সাংবিধানিক অভিযাত্রায় নতুন পথ চলা শুরু। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে বড় ধরনের ধাক্কা। বাংলাদেশ সহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের রায় অবৈধ ঘোষণা। ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ $৪০ ট্রিলিয়ন ছাড়িয়েছে। গত ৫ মাসেই ঋণ বেড়েছে $১ ট্রিলিয়ন। কানাডার $২০ বিলিয়ন পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ক আরোপ। একই হারে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপে কানাডার ঘোষণা। এবং যুদ্ধ, নিষেধাজ্ঞা আর নৌ অবরোধের গভীর সংকটে ইরানের অর্থনীতি। বাজারে পণ্য থাকলেও কেনার সামর্থ্য হারাচ্ছেন বেশিরভাগ মানুষ। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পরদিনই দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর মধ্য দিয়ে শুরু হলো রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের নতুন অধ্যায়। রাহুল রায়ের রিপোর্ট। সকালের নরম আলোয় সাভারের জাতীয় স্মৃতিসৌধ, চারপাশে নীরবতা, আর সেই নীরবতার মধ্যেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথের পরদিন শনিবার সকাল 10:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি হিসেবে প্রথম কর্মসূচি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। স্মরণ করেন মুক্তিযুদ্ধের সেই সব বীর সন্তানদের। বিগলের সুরে যেন ফিরে আসে শহীদদের বীরত্ব গাথা। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। স্মৃতিসৌধের আঙিনায় রাষ্ট্রপতি একটি গাছের চারাও রোপণ করেন। শিক্ষক থেকে রাজনীতিবিদ, দীর্ঘ সংগ্রামী পথ পেরিয়ে এবার বঙ্গভবনে যাত্রা শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সংবিধান, রাষ্ট্র ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করাই নতুন রাষ্ট্রপতির বড় চ্যালেঞ্জ। দেশের মানুষও আশা প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকবে বঙ্গভবনের দিকে। শপথের পরদিনই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি জানিয়ে দিলেন, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে স্বাধীনতার ইতিহাস আর শহীদদের আত্মত্যাগকে সবসময় স্মরণে রাখতে হবে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে রাহুল রায়, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবার ইউএসএ সংবাদ। বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেয়া স্থগিতে ট্রাম্প প্রশাসনের নীতিকে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। বিচারক বলেছেন, এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। এ নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া ট্রাম্প প্রশাসনের ওই নীতির আওতায় ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া স্থগিত করা হয়েছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই ঘোষণায় ৭৫টি দেশের মধ্যে ছিল বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে। মার্কিন প্রশাসনের মতে এসব দেশের আবেদনকারীদের যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি।
ট্রাম্প প্রশাসনের এই নীতি মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে পড়ে। তাদের অভিযোগ, এমন নীতির কারণে অভিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর বৈষম্য ও অনিশ্চয়তা বাড়ছে। অভিবাসী সংগঠনগুলো এর বিরুদ্ধে মামলাও ঠুকে দেয়। এবার ট্রাম্প প্রশাসনের ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতিকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জ্যানেট ভার্গাস রায় বলেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ফেডারেল অভিবাসন আইনের সাথে সাংঘর্ষিক। এই নীতি কার্যকরের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার ক্ষমতার সীমা পার করেছেন। কোনো ব্যক্তির জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে অভিবাসী ভিসা বন্ধ করার ক্ষমতা পররাষ্ট্রমন্ত্রীর নেই বলেও উল্লেখ করেন বিচারক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। অভিবাসন ও বিদেশি শ্রমিক ইস্যুতে ডেমোক্র্যাটদের তীব্র আক্রমণ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওহাইওর মিডল টাউনে নির্বাচনী প্রচারে দেয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা আমেরিকান নাগরিক ও করদাতাদের বদলে বিদেশি শ্রমিক ও প্রতারকদের অগ্রাধিকার দিয়েছে। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অবৈধ অভিবাসন ঠেকাতে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের বিরোধিতা করার অভিযোগও তোলেন তিনি। ভ্যান্সের দাবি, ভিসা প্রতারকরা আমেরিকানদের মজুরি কমানো এবং করদাতাদের ক্ষতি করার চেষ্টা করছে। বক্তব্যে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে অভিবাসন ইস্যুকে রিপাবলিকান প্রচারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেন ভ্যান্স। ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মোট সরকারি ঋণ $40 ট্রিলিয়ন ছাড়িয়েছে। গত 5 মাসেই ঋণ বেড়েছে $1 ট্রিলিয়ন। এই ঋণের বোঝা এখন শুধু ওয়াশিংটনের হিসেবের খাতায় নেই, আঘাত আসতে পারে বাড়ির ঋণ, গাড়ির কিস্তি, ব্যবসার খরচ এবং নাগরিক সেবাতেও। এমনকি এর ধাক্কা লাগতে পারে বাংলাদেশের মতো রেমিটেন্স নির্ভর দেশের অর্থনীতিতেও। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। কর আদায়সহ বিভিন্ন খাত থেকে যুক্তরাষ্ট্র সরকার যে পরিমাণ আয় করে দেশ পরিচালনায় ব্যয় হয় তার চেয়ে অনেক বেশি। সেই বাড়তি খরচ চালাতে বছরের পর বছর ধরে ঋণ করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই ঋণ নির্ভরতা দ্রুত বাড়তে থাকে কোভিড মহামারীর সময় থেকে। সে সময় অর্থনীতি সচল রাখতে বিপুল ব্যয় বাড়ায় মার্কিন সরকার। এরপর অবকাঠামো, জ্বালানি, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা সহ ব্যয় বেড়েছে প্রায় সব খাতে। সেই সাথে সামলাতে হচ্ছে একাধিক যুদ্ধের ব্যয়ভার। ঋণের শুধু বড় চাপ ফেলছে মার্কিন অর্থনীতিতে। কেবল সুদ মেটাতে সরকারকে বছরে $1 ট্রিলিয়ন ব্যয় করতে হচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ঋণ যত বাড়ছে, সুদের আকারও তত বাড়ছে। এইভাবে বাজেটের বড় অংশ ঋণের সুদের পেছনে চলে গেলে শিক্ষা ও অবকাঠামোর মতো কর্মসূচিতে সরকারি ব্যয় কমে আসতে পারে। আবার ঘাটতি সামলাতে ভবিষ্যতে কর বাড়ানোর চাপও তৈরি হতে পারে। সব মিলিয়ে বিপুল ঋণে জর্জরিত অর্থনীতি মার্কিনীদের বাড়ি গাড়ি কেনা কিংবা ব্যবসা সম্প্রসারণে ব্যয় বাড়িয়ে দিতে পারে। জীবনযাত্রার ব্যয় বাড়ার পাশাপাশি কমতে পারে চাকরির সুযোগ। আর অভিবাসীরা সংকটে পড়লে বাংলাদেশের মতো বহু দেশে রেমিটেন্স প্রবাহ কমে যেতে পারে। তবে ঋণ $40 ট্রিলিয়ন ছাড়ালেও যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিগুলোর একটি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা ছেড়ে দেয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকা শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দূতাবাস জানিয়েছে, ভিসা বাতিলের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতা হারানোর ঝুঁকি রয়েছে। দূতাবাস বলেছে, সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের ভিসার শর্ত মেনে চলতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী হিসেবে তাদের বৈধ অবস্থান বজায় রাখার বিষয়েও সতর্ক থাকতে হবে। কানাডার $20 বিলিয়ন পণ্যে 50% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শেষ মুহূর্তের আলোচনা ভেস্তে যাওয়ার পরই এই সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। জবাবে একই হারে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডাও। এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। লুৎফর রহমান সোহাগের আরেকটি রিপোর্ট। শেষ মুহূর্তের চেষ্টায় হলো না সমঝোতা। এরপরই কানাডার বিভিন্ন পণ্যে নতুন করে 50% শুল্ক কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন।
জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যে ডলার ফর ডলার বা সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। কানাডার শ্রমিক ও ব্যবসাকে সুরক্ষা দিতে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়ে অটোয়া জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কর্মী ও ব্যবসায়ীদের সহায়তায় নতুন পদক্ষেপ নেওয়া হবে। শুল্ক বাড়ানোর পেছনে যুক্তরাষ্ট্রের অভিযোগ, কানাডা মার্কিন পণ্যের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। বিশেষ করে কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি, কাঠ ও কৃষিপণ্যের বাজারে ওয়াশিংটন আরও সুবিধা চেয়েছিল। আলোচনা ভেস্তে যাওয়ার বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র কিছু অন্যায্য ও অর্থনৈতিকভাবে ক্ষতিকর প্রস্তাব দিয়েছিল। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার অবশ্য দাবি করেছেন, কানাডাই নতুন দাবি এবং পুরনো প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে সমঝোতার দুয়ার বন্ধ করেছে। এই বাণিজ্য বিরোধে দুই দেশের ব্যবসা ও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ বাড়ছে। নতুন শুল্ক কার্যকর হলে কানাডায় 90,000 চাকরি কমার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডার বিশাল বাণিজ্যের উপর নির্ভরশীল শিল্পগুলোতে খরচ বাড়তে পারে। শুল্কের চাপ শেষ পর্যন্ত পণ্যের দাম বাড়িয়ে ভোক্তাদের উপরও পড়তে পারে। পাল্টাপাল্টি শুল্কের এই সংঘাত দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির জন্য এটি হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। লুৎফরমান সোহাগ, চ্যানেল আই। হোয়াইট হাউসের রোজ গার্ডেন, যেখানে এতদিন ফুটত নানা রঙের গোলাপ, সেখানে এবার শোভা পাবে যুক্তরাষ্ট্রের ইতিহাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সবুজ লনে জায়গা করে নিয়েছে সাদা পাথরের প্যাটিও। সেখানে একে একে বসানো হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা নেতাদের ভাস্কর্য। নতুন করে যুক্ত হয়েছে থমাস জেফারসনের মূর্তি। সাদি মাহমুদের রিপোর্ট। সৌন্দর্য আর নান্দনিকতার গোলাপ বাগানে এখন ফুটছে ইতিহাস। যেখানে দেখা যেত সারি সারি গোলাপ ফুল, সেই সৌন্দর্যে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে যাদের নাম লেখা রয়েছে তাদের ভাস্কর্য। হোয়াইট হাউসের ওভাল অফিসের পাশের ঐতিহাসিক রোজ গার্ডেনের চেহারা বদলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সবুজ ঘাসের লন সরিয়ে তৈরি করা হয়েছে সাদা পাথরের প্রশস্ত প্যাটিও। সেখানে রাখা হয়েছে থমাস জেফারসনের একটি ব্রোঞ্জের ভাস্কর্য। স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করার মুহূর্তে বসে থাকা অবস্থায় দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্টকে। এর আগে রোজ গার্ডেনে বসানো হয়েছে জর্জ ওয়াশিংটন, আলেকজান্ডার হ্যামিল্টন ও বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ভাস্কর্য। পাশাপাশি ডালাস থেকে এনে স্থাপন করা হয়েছে 14 ফুট উঁচু ব্রোঞ্জের ভাস্কর্য ফ্রিডমস চার্চ। রোজ গার্ডেনের এই রূপান্তরকে শুধু সৌন্দর্য বর্ধনের উদ্যোগ হিসাবে দেখা হচ্ছে না, ওয়াশিংটন ডিসিতে নিজের একটি স্থায়ী ছাপ রেখে যাওয়ার পরিকল্পনা ট্রাম্পের। ওভাল অফিসে জাঁকজমকপূর্ণ পরিবর্তনের পাশাপাশি হোয়াইট হাউসের দক্ষিণ প্রাঙ্গণে তৈরি হচ্ছে নতুন বলরুম ও হেলিপ্যাড। ন্যাশনাল মলের কাছে ফেডারেল জমিতে ন্যাশনাল গার্ডেন অফ আমেরিকান হিরোস তৈরির পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের। সেখানে যুক্তরাষ্ট্রের ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা 250 জন ব্যক্তির ভাস্কর্য স্থাপনের কথা রয়েছে। অবশ্য ট্রাম্পের এই ভাস্কর্য পরিকল্পনা ঘিরে রয়েছে বিতর্ক। কয়েকটি সংগঠন আদালতের দ্বারস্থ হয়েছে। তাদের দাবি, এমন প্রকল্প বাস্তবায়নের আগে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। সাদি মাহমুদ, ডেস্ক রিপোর্ট। শিশুদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে $40 কোটি সমঝোতায় পৌঁছেছে টিকটক। 2024 সালে দায়ের করা মামলাটি নিষ্পত্তি করতে টিকটক তাৎক্ষণিকভাবে $30 কোটি দেবে। পরে মিউজিক্যালি অ্যাপ সংক্রান্ত মামলায় আগের একটি আদেশ বাতিল হলেও আরও $10 কোটি পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। মামলায় 13 বছরের কম বয়সী শিশুদের কাছ থেকে অভিভাবকদের সম্মতি ছাড়াই ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ এসেছিল টিকটকের বিরুদ্ধে। এই সমঝোতাকে শিশুদের অনলাইন নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন মার্কিন কর্মকর্তারা। মেক্সিকোর আপত্তি সত্ত্বেও তৃতীয় দেশ হিসেবে গুয়াতেমালাকে ব্যবহার করে মেক্সিকান নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সবশেষ শুক্রবার টেক্সাস থেকে 42 জন মেক্সিকান নাগরিককে গুয়াতেমালায় পাঠানো হয়। সেখানে মেক্সিকান কনসুলার কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের নিবন্ধন ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রক্রিয়া শেষে মেক্সিকান নাগরিকদের বাসে করে প্রায় 7 ঘন্টার পথ পাড়ি দিয়ে গুয়াতেমালা মেক্সিকো সীমান্তে নেওয়া হয়।
গুয়াতেমালার অভিবাসন বিভাগের উপপরিচালক কার্লোস ভল্ট জানান, চলতি বছর 2389 জন মেক্সিকানকে গুয়াতেমালার মাধ্যমে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ জার্সির অ্যাটলান্টিক সিটিতে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও শিল্পীদের সম্মিলিত উদ্যোগে এমবিসিএ পার্ক উদ্বোধন করা হয়েছে। সিটির নর্থ ক্যারোলাইনা ও প্যাসিফিক অ্যাভিনিউয়ের সংযোগস্থলে ফিতা কেটে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, সিটির কাউন্সিলর ও কমিউনিটি নেতা, সহযোগী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। আয়োজকদের প্রত্যাশা, নতুন এই পার্কটি সিটির বাসিন্দা ও দর্শনার্থীদের মিলন, বিনোদন ও অবসর কাটানোর জন্য উন্মুক্ত স্থান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার অন্যান্য খবর। ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একে অর্থনৈতিক ডি-ডে হিসেবে উল্লেখ করেছেন। তবে সম্ভাব্য নিষেধাজ্ঞা ব্যর্থ হতে বাধ্য বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্য উপকূলে কার্যক্রম শুরু করেছে নতুন মোতায়েন করা মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। ওদিকে মিশন শেষ হয় যুক্তরাষ্ট্রের পথে ইরান যুদ্ধে অংশ নেয়া মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। প্রায় 6 মাস ধরে চলা ইরান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ কমে এসেছে। এবার তেহরানকে চাপে ফেলতে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের। তার দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতেই এ অর্থনৈতিক চাপ। ইরানের জ্বালানি, আর্থিক ও পরিবহন খাতের প্রায় সবই ইতোমধ্যে মার্কিন নিষেধাজ্ঞার আওতায়। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের সাথে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। চীন ও ভারত ইরানের তেলের বড় ক্রেতা হওয়ায় তাদেরও এই তালিকায় পড়ার আশঙ্কা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, 14 বছর আগে ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছিল যুক্তরাষ্ট্র, তবে তা ব্যর্থ হয়েছে। 5 মাস আগে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছিল, তাও ব্যর্থ হয়েছে। তাই ট্রাম্পের সদ্য ঘোষিত ভয়াবহতম অর্থনৈতিক অভিযানও ব্যর্থ হতে বাধ্য। এদিকে মধ্যপ্রাচ্যে পৌঁছেই কার্যক্রম শুরু করেছে মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। আর ইরান যুদ্ধে অংশ নেওয়া প্রথম বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মিশন শেষে ফিরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। প্রায় 5000 নাবিক ও ক্রু নিয়ে রণতরীটি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে প্রধান ঘাঁটির উদ্দেশ্যে যাত্রা করে। মধ্যপ্রাচ্যে 9 মাস ধরে মোতায়েন ছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। যুদ্ধ, নিষেধাজ্ঞা আর নৌ অবরোধে গভীর সংকটে ইরানের অর্থনীতি। বাজারে পণ্য থাকলেও তা কেনার সামর্থ্য হারাচ্ছেন বহু মানুষ। বাড়ছে বেকারত্ব, কমছে মানুষের ক্রয় ক্ষমতা। সামরিক যুদ্ধের পাশাপাশি এখন দুই দেশের মধ্যে অর্থনৈতিক যুদ্ধের আভাস মিলছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তেহরানের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ এখনও মোটামুটি স্বাভাবিক, কিন্তু পকেটে টাকা না থাকায় সেই বাজারই যেন সাধারণ মানুষের নাগালের বাইরে। ইরানের মুদ্রার মূল্য 1 বছরের তুলনায় প্রায় অর্ধেকে নেমে যাওয়ায় বেড়েছে খাবার, ওষুধ সহ প্রয়োজনীয় পণ্যের দাম। অন্যদিকে বাড়ছে বেকারত্ব। প্রায় 6 মাসের যুদ্ধে ইরানের অর্থনীতির উপর চাপ বেড়েছে। মার্কিন নিষেধাজ্ঞার পাশাপাশি নৌ অবরোধের কারণে দেশটির প্রধান বৈদেশিক আয়ের উৎস তেল রপ্তানিও ব্যাহত হচ্ছে। তবে অর্থনৈতিক এমন চাপের মুখেও তেহরান যে পিছু হটবে না তা তারা জানিয়ে দিয়েছে স্পষ্টভাবেই। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা ও মধ্যপ্রাচ্যে হামলার মাধ্যমে পাল্টা চাপ তৈরির চেষ্টা করছে ইরান, যার প্রভাব পড়ছে বিশ্ব জ্বালানি বাজারেও। তেহরান চাইছে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন আরও কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিচ্ছে। তাই সামরিক যুদ্ধের পাশাপাশি অর্থনৈতিক লড়াইটিও দীর্ঘ হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। লাইলা নওশিন, চ্যানেল আই।
স্বপ্নের দেশ ইটালি। বৈধভাবে ইটালি গেলে থাকবে কাজের সুবিধাসহ ভবিষ্যৎ গড়ার হাতছানি, কিন্তু অবৈধ প্রবেশে রয়েছে জীবনের ঝুঁকি আর শাস্তির খড়গ। এসব নিয়ে চ্যানেল আইয়ের ইটালি প্রতিনিধি আনোয়ার হোসেন কথা বলেছেন ইটালির ইমিগ্রেশন বিশেষজ্ঞ ঋতু মিয়ার সঙ্গে। দেখুন একটি রিপোর্ট। আমাদের সাথে উপস্থিত আছেন ঋতু মিয়া, যিনি ইটালিতে ইমিগ্রেশন নিয়ে কাজ করেন। সর্বপ্রথমে আমি বলবো যে আমি কখনোই সাপোর্ট করি না ইটালিতে কেউ ইলিগ্যালভাবে এন্ট্রি করুক, কারণ এই জীবনটা আসলে খুব কঠিন। যদি সম্ভব হয় লিগ্যাল পথে আসা উচিত। সর্বপ্রথমে 2023 সালে, এরপরে 2024 সালে এবং এর পরে প্রতিনিয়ত সরকারিভাবে ইটালিয়ান রাষ্ট্রীয় আইনগুলো কঠিন হচ্ছে। বাট এই 2026 সালে আমরা জানি যে পুরো ইউরোপিয়ান একটি আইন পাশ হয়েছে। তার মানে পুরো ইউরোপের ভিতরে যদি কোনো বর্ডারে কেউ আটকে যায় তাহলে ইনস্ট্যান্টলি তাকে প্রবেশ করতে দেয়া হবে না। তার একটি কাইন্ড অফ কমিশন, মানে সে কেন ইটালিতে আসতে চায় সেটার প্রশ্নের উত্তরটি নিয়ে ডিসাইড করা হবে সে কি আসতে পারবে কি পারবে না। আসার পরে বর্ডারে তাকে জিজ্ঞাসা করে কি জন্য বা জীবনের কোন ঝুঁকির কারণে আপনি ইটালিতে আশ্রয় চাচ্ছেন। আপনি যদি ইলিগ্যাল হন আপনি তো প্রবেশ করতে পারবেন না, বাট আপনি যদি সঠিক কারণ আমাকে তুলে ধরতে পারেন নিশ্চয়ই আপনাকে আমরা প্রবেশ করতে দিব। সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণিল বন্ধু উৎসব ও পিঠা মেলা। প্রবাসী দেশীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে এই ব্যতিক্রমী আয়োজন। মেলা প্রাঙ্গণে নারী উদ্যোক্তাদের ছোট স্টলে স্থান পায় হরেক রকমের বাংলাদেশি পিঠাপুলি। শিশু কিশোরদের অংশগ্রহণে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় বাঙালি সংস্কৃতির শেকড়। আয়োজকরা জানান, প্রবাসের ব্যস্ত জীবনে আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে সৌহার্দ্য বাড়াতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত মিশন কর্মকর্তা ও কমিউনিটি নেতারা তাদের বক্তব্যে আমিরাতের কঠোর আইন কানুন মেনে চলার উপর বিশেষ জোর দেন। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা। সাংবিধানিক অভিযাত্রায় নতুন পথ চলা শুরু। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে বড় ধরনের ধাক্কা। বাংলাদেশ সহ 75 দেশের অভিবাসী ভিসা স্থগিতের রায় অবৈধ ঘোষণা। ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ $40 ট্রিলিয়ন ছাড়িয়েছে। গত 5 মাসেই ঋণ বেড়েছে $1 ট্রিলিয়ন। কানাডার $20 বিলিয়ন পণ্যে যুক্তরাষ্ট্রের 50% শুল্ক আরোপ। একই হারে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপে কানাডার ঘোষণা। এবং যুদ্ধ, নিষেধাজ্ঞা আর নৌ অবরোধে গভীর সংকটে ইরানের অর্থনীতি। বাজারে পণ্য থাকলেও কেনার সামর্থ্য হারাচ্ছেন বেশিরভাগ মানুষ। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। প্রিয় দর্শক, এই ছিল প্রবাস সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।